কোটা বাতিলের দাবিতে আন্দোলন ক্রমেই সহিংসতায় রূপ নিয়েছে। আজ দেশের কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। চলমান আন্দোলনের মাঝেই অন্যান্য বিরোধী দলও নিজেদের ইচ্ছে মতো সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে, যার প্রমাণও মিলেছে। এরই মধ্যে আজ কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়েছে রাষ্ট্রপক্ষ। সবশেষ অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের একটি বড় অংশ বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবাই চাইছে সমাধান, কিন্তু সেই সমাধান হবে কোন পথে, এই বিষয়ে এখন প্রকাশের আজকের আলোচনার বিষয় সমাধান সূত্র। টেকসই সমাধানের পথ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মশা আরেফিন সিদ্দিক। স্টুডিওতে আরও আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত, এবং অনলাইনে আমাদের সঙ্গে শিগগিরই যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল। তিনি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি শুরুতেই স্যারের কাছে জানতে চাই যে 1 জুলাই থেকে আসলে আন্দোলনটি শুরু হয়েছে। আমরা দেখেছি প্রায় 13 জুলাই পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে আন্দোলনটি চলেছে, প্রশাসনও তার পাশেই আসলে ছিল, কিন্তু হঠাৎ করে দুদিনে একদম সহিংসতায় রূপ নিল। মানে এটি আসলে অন্য কোনোভাবেও আগেই সমাধান করা যেত কিনা, আসলে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আজকে বিভিন্ন জায়গায় যারা মারা গেলেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। কোনোভাবেই এটি কাম্য নয় যে একটা গণতান্ত্রিক সমাজে আন্দোলন হবে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী, সাধারণ মানুষ তারা বিভিন্ন আন্দোলন করবে, কিন্তু কোনোভাবেই মানুষের প্রাণহানি ঘটবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। কিন্তু ঘটেছে, এবং আমরা জানি যে এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন, চাকুরি প্রত্যাশী যুবক যুবতী, যুব সম্প্রদায় তাদের আন্দোলন। সেটা যদি আপনি যেটা বললেন শুরুতেই যে সুন্দরভাবে আন্দোলনটা চলছিল, আমরা দেখেছি যে যারা আন্দোলনকারী তারা সড়ক অবরোধ করে রেখেছে, ট্রেন লাইন অবরোধ করেছে, কিন্তু মানুষের ভোগান্তি হয়েছে, কিন্তু কোনো ধরনের সহিংসতা আমরা লক্ষ্য করিনি। আন্দোলনকারীরা কোনো গাড়ি ভাঙচুরের দিকে যায়নি। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দেখেছি যে তারা তাদের অবস্থান সতর্কভাবে তারা সব দিকে নজর রাখছিল, কিন্তু কোনোভাবে তাদের উপরে কোনো আক্রমণ করেনি। এমনকি মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যখন যাচ্ছে, আমি টেলিভিশনে দেখলাম যে পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে তারা চলে যাচ্ছে, পুলিশ নীরবে দাঁড়িয়েছিল, কিন্তু কোনো রকম তাদের বাধা দেয়নি। তো এই একটা সভ্য সমাজে এইভাবেই কিন্তু আন্দোলন সংগ্রামগুলো চলে। সরকারের পক্ষ থেকে যত ধরনের সতর্কতা নিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করার সেটা করেছে, আবার আন্দোলনকারীরাও মোটামুটিভাবে তাদের দাবি দেওয়া নিয়ে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে আন্দোলনের যে কোনো আন্দোলনে, এটা শুধু যে এবারই হয়েছে তা নয়, আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, বিভিন্ন আন্দোলনে আন্দোলনকারীদের পেছন থেকে আবার কেউ কেউ তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য, ফায়দা লোটার জন্য নানাভাবে সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করে। এবং এবারও কিন্তু সেটা বিভিন্নভাবেই দেখা গেছে, বোঝা গেছে, অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ঘটনা একটা ঘটে গেছে। নিশ্চয়ই আমাদের আইন শৃঙ্খলারক্ষী বাহিনী তারা দেখবে কেন, কাদের কারণে এই ধরনের ঘটনা ঘটলো, এবং সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বা তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা, এটা করবে। কিন্তু এখন আপনি যে প্রশ্নটা করলেন যে এটার সমাধান কি, কোটার সমস্যা কিন্তু কোনো বড় সমস্যা নয়। সারা পৃথিবীতেই কোটা আছে, নানাভাবেই কোটা দেওয়া হয়। আমাদের দেশেও 1972 সাল থেকেই চাকুরির ক্ষেত্রে কোটা আছে। আমাদের দেশে বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে ভর্তির ব্যাপারে কোটা আছে। তো কোটা তো আছেই। এখন কোটার ছাত্রছাত্রীদের বা চাকরি প্রত্যাশীদের দাবি হচ্ছে যে কোটার যে সংখ্যা, কোটার যে শতাংশ, সেইটা কমানো, সংস্কার করা। এটা 2018 সালেও সেই আন্দোলন আমরা দেখেছি, এবং 2018 সালে শেখ হাসিনা প্রশাসন তারা কোটা প্রথা একেবারে রহিত করে দিয়েছিল প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে, যার জন্য 2018 সালের পরিপত্র নিয়েই তো এবার আদালতে যাওয়ার পরে নতুনভাবে সেটা একটা সিদ্ধান্ত এসেছে। পরবর্তীতে সরকার অ্যাপিল করেছে, অ্যাপিল বেঞ্চে সেটা বিবেচনাধীন আছে। মানে সমাধানই ছিল, সব সমাধানই ছিল। এবং আমি দেখেছি যে শিক্ষার্থীদের যে দাবি এবং সরকার 2018 সালের পরিপত্রের যে স্পিরিট, যে কোটা ছিল না, এবং সেটাকেই আবার বহাল রাখার জন্য অ্যাপিলও করেছেন। আর এদিকে
উচ্চতর আদালতের কথা যদি আমরা বলি, মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, আমি পত্রিকায় দেখেছি, যে এই শিক্ষার্থীদের জন্য আমার উচ্চতর আদালত উন্মুক্ত আছে, তারা তাদের আইনজীবীর মাধ্যমে তাদের মতামতগুলো, তাদের অভিমত প্রকাশ করতে পারে। তা আমি তো দেখছি যে সবাই একই জায়গায় আছে, তারা সব একই পেজে আছে, একই পৃষ্ঠার মধ্যে আছে। স্যার, আমি আপনার কাছে আসবো। আমি একটু বুলবুল ভাইয়ের কাছে জানতে চাই যে এই যে হঠাৎ করে সহিংসতার ঘটনা আমরা দেখলাম, যেটি আজকে বেশি আসলে খুব ক্ষিপ্র গতিতে ত্বরান্বিত হয়েছে, এটি আসলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন থাকলো কিনা, বা সহিংসতার দিকে এত দ্রুত কেন টার্ন নিল, আপনার আসলে পর্যবেক্ষণ কি? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই এই আন্দোলনের যে সহিংস চিত্রের কথা আপনি সূচনা বক্তব্য বলেছেন, যে কয়জনের প্রাণহানি হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। হয়তো তদন্ত হবে, হয়তো কারা দায়ী, কাদের জন্য, কাদের অদূরদর্শিতার জন্য এই ঘটনা ঘটলো সেগুলো হয়তো আমরা জানতে পারবো। কিন্তু যাদের প্রাণহানি হলো, দেখেন এটা কিন্তু চাকরি প্রত্যাশীও না, যাদের এর মধ্যে বাইরের দু একজন আছে কর্মচারী, কিন্তু বা বাকি হচ্ছে ছাত্র, যারা ভবিষ্যতে চাকরি প্রত্যাশা করবে। অর্থাৎ তারা যে মাঠে ছিল, মাঠে কিন্তু তারা ছিল একটি রাষ্ট্রীয় নীতির সংস্কারের জন্য, তারা মাঠে নেমেছিল। এই নীতি সংস্কার হলে যারা এখন আন্দোলন করছে তারা সবাই চাকরি পেয়ে যাবে, যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই চাকরি পেয়ে যাবে, এইরকম না। কিন্তু আরেকটি কথা খুব স্পষ্ট, যে যে কোনো আন্দোলন করার ক্ষেত্রে এই আন্দোলনের প্রথম যৌক্তিকতা প্রতিষ্ঠিত করতে হয়। আমরাও পেশাজীবী সংগঠন করেছি, ছাত্র সংগঠন খুব উঁচু নেতা হিসেবে করিনি, কিন্তু পেশাজীবী সংগঠন তো আমরা শীর্ষ পর্যায়ে থেকেই করেছি। সরকারের সঙ্গে কোনো দাবি উত্থাপন করলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে দাবিগুলি আমরা উত্থাপন করছি তার একটা যৌক্তিক বিষয়টিকে প্রতিষ্ঠিত করা। তারপরে হচ্ছে যৌক্তিকভাবে যদি প্রতিষ্ঠিত করা যায়, তখন সেই দাবিটি আদায়ের জন্য অন্য কৌশলে যাওয়া দরকার। আপনি দেখেন, যেটি আপনি বললেন, যে শুরু থেকেই কিন্তু আন্দোলনটি খুব শান্তিপূর্ণ ছিল এবং কোটা সংস্কার হওয়া উচিত, এটি কিন্তু সকল মহল থেকে বলা হচ্ছিল। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা যেভাবে তাদের এই কোটা সংস্কারের জন্য তাদের দাবি উত্থাপন করেছিল, এই দাবিটি যৌক্তিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এটি সংস্কার হওয়া দরকার। এখন এই সংস্কার হওয়ার জন্য পক্ষ তো আর দুইটি থাকে। একটি পক্ষ হচ্ছে বিচার বিভাগ, এবার সংশ্লিষ্ট হয়েছে, যেহেতু সেখানে আপিলের ডিভিশনে বিচারটি আছে, সে বিচারালয় আছে সেখানে একটি। আরেকটি হচ্ছে নির্বাহী বিভাগ। অর্থাৎ দাবিটি যখন যৌক্তিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তখন কাজটি হচ্ছে আমাদের বিচার বিভাগে যাওয়া, বিচার বিভাগের কাছ থেকে তাদের পরামর্শটা নিয়ে আসা, এবং তার আলোকে নির্বাহী বিভাগকে বলা যে এইভাবে সংস্কারটা করা দরকার। এইভাবে আন্দোলনটি চলছিল। কাজেই প্রথম অর্জনটি কিন্তু তাদের হয়ে গেছে, যে তারা যে দাবিটি চায় কোটা সংস্কার করবার জন্য, এই দাবিটি কিন্তু যৌক্তিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন পরবর্তী যে অংশ, সেইখানে এসে দেখলাম যে এটা যাদের দ্রুত সমাধানের দিকে না যায়, সেইখানে কোথাও কোথাও একটা জটিলতা তৈরি হলো। কেউ বললো যে আহ, বা, আমরা 24 ঘন্টার মধ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে হবে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আমরা গেলাম, সেখানে গিয়ে আমরা বললাম যে 24 ঘন্টার মধ্যে আপনাকে মানে এটার সমাধান দিতে হবে। দেখেন, একটা আন্দোলনে যারা নেতৃত্ব দেয়, একটা সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে যখন নেতৃত্ব দেয়, তখন একরকম থাকে, সেখানেও ভালো মন্দ থাকে, কিন্তু সাংগঠনিক কাঠামোর মধ্যে থাকলে একটা মানে স্ট্রং কমান্ড থাকে, একটা নেতৃত্ব থাকে, শক্ত কমান্ড থাকে। এই আন্দোলনটা কিন্তু ওই অর্থে কিন্তু শক্ত কমান্ডের ভিতরে ছিল না, একটা নেটওয়ার্কিং এর মধ্যে ছিল। আহ কয়েকজন সমন্বয়কারী তারা তারা কানেক্টিভিটির মধ্যে, এই সমন্বয়ের মধ্যে করছেন। এই আন্দোলনটা কিন্তু একটা, ওই যে বললাম, সাংগঠনিক কমান্ডের ভিত্তিতে কোনো আন্দোলন হয় নাই। কতগুলি মতৈক্যের ভিত্তিতে সারা দেশের শিক্ষার্থীরা, ভবিষ্যতের চাকরি প্রত্যাশীরা এক হয়েছিলেন। কাজে এই আন্দোলনটাকে বেশি দূর টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধতা ছিল। যখনই আমরা দেখলাম যে 24 ঘন্টা বলা হচ্ছে যৌক্তিকভাবে দাবিটি প্রতিষ্ঠা হওয়ার পরে, তখনই আমাদের একটু সন্দেহ হলো যে এখানে আর কারো কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। এখন তো আজকে আমরা বিভিন্ন জনের বিবৃতি দেখছি, আমরা বিভিন্ন জনের মন্তব্য দেখছি, সেখানে তো পরিষ্কারভাবে বলাই হয়েছে। কেউ কেউ বলছেন যে এই আন্দোলনকে গণতান্ত্রিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে, এই আন্দোলনকে আরো কি কি করতে হবে সেরকম পরামর্শ দেওয়া হচ্ছে। এখন আমি বুঝতে পারি না যে যারা এই আন্দোলনটির মানে খুব খুব শুভ সূচনা করেছিলেন এবং একটি বড় অর্জন করেছিলেন, পরবর্তীকালে তাদের সাথে দুইটি দাবি কথাই ছিল, যে সেটি হচ্ছে যে তারা একটা বিকল্প প্রস্তাব তৈরি করবে। সেই বিকল্প প্রস্তাব নির্বাহী বিভাগের
দিকে যাবে। নির্বাহী বিভাগ পরিষ্কারভাবে বলেছে যে আদালত তার জায়গাটা পরিষ্কার করলে বাকিটা আমরা কাজ করব। কাজে বিচার বিভাগের মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে কোর্ট আমাদের জন্য খোলা। সে কোর্টে গিয়েও তাদের বিকল্প প্রস্তাবটা তারা আমি আপনার কাছে তুলে ধরতে বুলু ভাই পারতেন, আপনার কাছে আসবো। কিন্তু আমাদের সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন। এই যে পরিস্থিতি হঠাৎ করে থমকে গেছে, সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে গেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগ হচ্ছে, এই অবস্থায় শুনানির যে তারিখ ৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে, আসলে এটিকে কোনোভাবে আগানো যায় কিনা, বা আগানোর ক্ষেত্রেও কিন্তু শুক্র শনির একটা প্রতিবন্ধকতাও কিন্তু সামনে আসলে আছে। আপনি কি মনে করেন, বা আইন আসলে কি বলছে? শুধু শুক্র শনি নয়, আসলে আমাদের হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মূলত বন্ধ আছে, কালকে বন্ধ আছে এবং পরশুদিনও বন্ধ আছে। শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি এবং পরবর্তী রোববার হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ বসবে। সেক্ষেত্রে হচ্ছে যে রোববারের আগে আসলে সুপ্রিম কোর্টে কোনো শুনানি করবার কোনো সুযোগ নেই। সুযোগ থাকে শুধুমাত্র চেম্বার জাজে বা অবকাশকালীন যদি বেঞ্চ থাকে সেক্ষেত্রে। এখন যে মামলাটির কথা বলা হচ্ছে সেটি মূলত চেম্বার জাজ থেকে ইতোমধ্যে এটি আপিল বিভাগে শুনানির জন্য তারিখ নির্ধারিত হয়েছে। এখন এই মামলার কোনো একটি পক্ষ যদি আপিল বিভাগে এই মাননীয় প্রধান বিচারপতির আদালতে যদি এটি মেনশন করেন এবং সেক্ষেত্রে আপিল বিভাগ যদি সেটি অনুমোদন করেন, তাহলে এই শুনানি কিন্তু এগিয়ে নিয়ে আসা সম্ভব, তার সুযোগ আছে আইনগতভাবে। ধন্যবাদ। আমি স্যারের কাছে একটু জানতে চাই যে আজকেই ঘোষণা এসেছে কয়েক ঘন্টা আগেই যে স্কুল, কলেজ, পলিটিক্যাল ইনস্টিটিউট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো আছে সেগুলো বন্ধের। তো এগুলো তো সমাধানের একটা পথ আসলে সরকারের পক্ষ থেকে, মানে এটিকে আপনি কিভাবে আসলে দেখছেন, এই বন্ধের ঘোষণা? যে কোনো সময় যে উদ্ভূত পরিস্থিতি, যে পরিস্থিতিটা যখন এমন একটা অবস্থা যায় যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কারণে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে, তখন সেই উত্তেজনা নিরসনের জন্য সাময়িকভাবে হলো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার প্রচলন আমাদের দেশে আছে এবং সারা বিভিন্ন দেশেই আছে, যে কোনো সময় সমস্যা দেখা দিলে এটা করা হয়। আপনার অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের যে ইসরায়েল পলিসি, এটার বিরুদ্ধে আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো, কলাম্বিয়া ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, হার্ভার্ড, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রতিবাদ শুরু করে দিয়েছে। এমনকি তারা ক্যাম্পাসের মধ্যে ক্যাম্প করেছে, ক্যাম্প করে সেই ক্যাম্পে অবস্থান করছে প্রতিবাদ স্বরূপ। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হচ্ছে, সেই সমাবর্তনে তারা অংশগ্রহণ করছে না এবং যাতে অন্য গ্র্যাজুয়েটরা অংশগ্রহণ না করে সেই জন্য বাধা সৃষ্টি করছে। তো এগুলো তো আমরা দেখছি বিভিন্ন দেশেই এই ছাত্রছাত্রীদের বিভিন্ন আন্দোলন থাকে এবং তখন এই কারণেই কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বন্ধ করে দিয়েছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে। তো আমাদের দেশে যে পরিস্থিতিটা হলো, বিশেষ করে আজকে এই মানুষের প্রাণহানি, এটা কারোর কাছেই কাম্য নয়। অতএব সরকারের পক্ষ থেকে, মানে অতীতের যে এই যে বন্ধ ঘোষণার যে পলিসি, সেটিতে আসলে মানে এই সহিংসতা কমানো বা ইতিবাচক প্রভাব কতটা পড়েছে, আপনার অভিজ্ঞতা কি বলে? এখানে দুই রকমই আছে। যেমন ধরেন, আমরা সামরিক সরকার, স্বৈরাচারী সরকারের ওই সময় দেখেছি যে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে স্বৈরাচারের বিরোধী আন্দোলন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন। সেসব আন্দোলনকে স্তীমিত করার জন্য তারা তাদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। সেটা হলো তাদের উপরে যে চাপ আসছে সেই চাপটাকে কোনোভাবে সরিয়ে দেয়া। আর আজকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের প্রাণহানি ঘটেছে, এর থেকে তো বড় ধরনের ক্ষতি আর কিছু নাই। অতএব সেইখানে এই যে একটা উত্তেজনা আছে, এটাকে নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় তো এখনো বন্ধ হয়নি, কিন্তু স্কুল এবং কলেজ যেটা আপনি বললেন, এগুলো বন্ধ করে হয়তো সাময়িকভাবে এটা আপনার নিরসনের চেষ্টা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আমি মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত। এবং প্রয়োজনে ভবিষ্যতে আসলে বিশ্ববিদ্যালয় বন্ধেরও প্রয়োজনীয়তা পড়তে পারে কিনা, আসলে সেটা বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট, তারা বিবেচনা করবে যে ক্যাম্পাসের অবস্থা কি। ক্যাম্পাস যদি অনিরাপদ হয়ে যায় ছাত্রছাত্রীদের জন্য, তো নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে সিদ্ধান্ত নিতে পারে। ধন্যবাদ। আমি বুলবুল ভাইয়ের কাছে আবার একটু আসতে চাই, আপনার কাছে জানতে চাইছি যে ছাত্রলীগ বারবারই কিন্তু বলে আসছিল যে তারা কোনো নৈরাজ্য চায় না, বা এটি শান্তিপূর্ণভাবে সমাধান তারাও আসলে চায়, কিন্তু নৈরাজ্যের ঘটনা কিন্তু আসলে ঘটে যাচ্ছে। মানে এখানে ছাত্রলীগের ভূমিকা আসলে কেমন, বা এটিকে আসলে আপনি কিভাবে দেখেন? আমি ছাত্রলীগগতভাবে এটাকে দুইভাবে দেখি। একটি হচ্ছে তারাও তো বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র,
এটা হলো একটা দিক, আর একটু হলো ছাত্র সব মানে আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন। আপনি দেখবেন যে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এটা বক্তৃতা বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ আছে। ক্ষমতাসীন দল হিসেবে, সরকার হিসেবে না, দল হিসেবে তাদের কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচি, এটার পাল্টা কর্মসূচি নাই। বরং তারা এটি বলেছে যে এটি বিচার বিভাগের সিদ্ধান্ত আসার পরে নির্বাহী বিভাগের সঙ্গে কথা বলে তারা সমাধান করবে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর আলোচনার মধ্যেও সেই ইঙ্গিতটি আমরা দেখেছি, যে তিনিও মনে করেন, যদিও তিনি বলেছেন যে এখন আমি রাগ করে পুরো কোটাই বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তারপরে তিনি বলেছেন যে কোর্ট থেকে একটা সিদ্ধান্ত আসুক, সিদ্ধান্ত আসলে আমরা বিষয়টা পর্যালোচনা করব। সেই ক্ষেত্রে ছাত্রলীগ দুইভাবে কাজ করেছে। একটি হচ্ছে যে ক্যাম্পাসে তাদের অবস্থান আছে, তারাও যে ছাত্র, তাদের একটা সাংগঠনিক অবস্থান আছে সেটি। আরেকটি হচ্ছে যে ক্ষমতাসীন দলের সংগঠন হিসেবে তারা তাদের ভূমিকা রাখবার চেষ্টা করেছে, এবং এই দুইটির মধ্যে আমি খুব ফারাক দেখি না। কিন্তু এটা খুব বেশি ডেটোরিয়েট করলো যখন ওই কোটার আন্দোলনের মধ্যে একটা রাজনৈতিক গন্ধ আমরা দেখলাম, রাজনৈতিক জায়গাটাতে দেখলাম যে তারা হঠাৎ করে এই আন্দোলনের বাইরে গিয়ে তারা 1971 সনের পরাজিত শক্তির সন্তান হিসেবে তারা নিজেদেরকে দাবি করলো। এবং তখন কিন্তু এটার শুধুমাত্র ছাত্রলীগ কেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সকল সংগঠন, সকল প্রতিষ্ঠান, সকল নাগরিক কিন্তু এটাকে ঠিকভাবে গ্রহণ করলো না। তখন এই যে সূচনা, এবং আপনি যেটি বলেছেন যে তার মধ্যে কি অন্য কেউ ঢুকে গেল, তখন কিন্তু এই প্রশ্নটা আসলো যে তোমার মূল দাবি তো হচ্ছে কোটা সংস্কারের দাবিটা, এবং সেই ক্ষেত্রে তোমরা সফল। সারা দেশের মানুষ, সকল পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, এমনকি ছাত্রলীগও, তারা কিন্তু এটাকে সমর্থনই করেছে যে কোটার সংস্কারটা হওয়া উচিত, কিন্তু এটা পদ্ধতিগত ভাবে, যেহেতু একটা রাষ্ট্রীয় আইন করতে হবে, সেটার জন্য এটার মধ্যে নির্বাহী বিভাগ লাগবে, বিচার বিভাগ লাগবে। যেহেতু বিচার বিভাগ এখন আছে, বিচার বিভাগ যদি না থাকতো তাহলে পরে নির্বাহী বিভাগের সঙ্গে করলে হতো। এটাতে কিন্তু ছাত্রলীগেরও সমর্থন আছে। কিন্তু হঠাৎ করে যখন এটার মধ্যে অন্য চরিত্র দেখলাম আমরা, যে হঠাৎ করে রাতের অন্ধকারে রাতের মধ্যে তারা ক্যাম্পাস থেকে, হল থেকে বের হয়ে আসলো এবং এমন একটি স্লোগান দিল যে স্লোগানের সঙ্গে আজকের যে তরুণ জন্ম নিয়েছে তাদের হয়তো খুব আবেগ ঘন কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধ স্পর্শী মানুষ, আমাদের কিন্তু খুব আবেগ ঘন একটা সম্পর্ক আছে। আমি নিজে বলি, আমার পরিবারের পাঁচজন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, এবং তারা কতটা রাজাকার, কতটা জামাত, কতটা পাক বাহিনী তারা কিভাবে নিহত হয়েছেন তার প্রত্যক্ষ দৃশ্য আমার সামনে জ্বলজ্বল করে। আমি যখন ওই স্লোগানটা দেখি, তখন কিন্তু আমার মনে হয় যে এটা তো ছিল একটা নির্দোষ কোটা সংস্কারের আন্দোলন, তার মধ্যে এই বিষয়টা থেকে কারণ করানো হচ্ছে, এবং কারা এটাকে বেশিরভাগ উস্কে দিচ্ছে, এটাকে চ্যালেঞ্জের জায়গায় নিয়ে যাচ্ছে। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে ছাত্রলীগ একটা রাজনৈতিক, ছাত্র মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক সংগঠন হিসেবে তার একটা অবস্থান নিতেই হয়। কারণ আমরা তো একটা ক্যাম্পাসের মধ্যে ওই রকম একটা স্লোগান চলতে থাকবে। আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছে, আমরা দেখি যে পেশাজীবী সংগঠনগুলি বিবৃতি দিয়েছে, ছাত্রলীগও এখানে বিবৃতি দিয়েছে। ছাত্রলীগের তো দুইটি চরিত্র বললাম, তারা কিন্তু কোটা সংস্কার আন্দোলনের একটা যৌক্তিক সমাধান চেয়েছে, এবং তারা বলেছে এই সমাধান হওয়া উচিত। তারা মাঠে নেমেছে এবং উচ্চস্বরে কথা বলেছে তখনই যখন এটা একটা আন্দোলনটা একটা রাজনৈতিক চরিত্রের দিকে যাচ্ছিল। তারপরে মনে করি যে আমরা আলোচনায় আসবো, আমরা ছোট্ট একটি বিরতির সময় আমাদের হয়েছে। দর্শক, আমরা এখন প্রকাশে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনার কাছে জানতে চাই যে এই যে পূর্ণাঙ্গ রায় যে হাইকোর্ট আসলে প্রকাশ করেছে, এর মধ্যে এমন কিছু কি আছে যেটি আসলে ছাত্রদের পক্ষেই আছে কিন্তু ছাত্ররা আসলে এটা বুঝতে পারছে না, বা এটি আসলে কোনো না কোনোভাবে তাদের কাছে পরিষ্কার হয়নি, এমন কিছু আছে কিনা? আমার কাছে সেটাই মনে হয়েছে, কারণ ছাত্ররা যদি রায়টি পড়তো এবং তারা যদি অপেক্ষা করতো তাহলে আজকের এই পরিস্থিতি কিন্তু তৈরি হতো না। আচ্ছা, ছাত্ররা বলছে অধিকারের কথা, তো অধিকার তো আমাদের সংবিধান দিয়েছে। চাকুরি ক্ষেত্রে যে অধিকার সেটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এখন সংবিধান তো রক্তের অর্জন, যেটি আমাদের সিনিয়র সাংবাদিক বুলবুল আহসান স্যার বললেন যে কত ত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, এবং সেই ত্যাগের প্রেক্ষিতে যখন আমাদের সংবিধান গৃহীত হয়, গণপরিষদের সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আজ আমরা যে সংবিধান দিব তাতে মানুষের অধিকারের কথা বলা থাকবে, যাতে ভবিষ্যতে কেউ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
অর্থাৎ অধিকারটি কিন্তু সুনিশ্চিত করা হয়েছে। এখন সেই অধিকারের দাবিতে ছাত্ররা আন্দোলন করছে, সেটি যৌক্তিক, তাদের সেই আন্দোলন করবার অধিকার আছে। বিপরীতে সংবিধানে প্রদত্ত এই অধিকারটি যখন তারা দাবি করছে, সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক একটা রায় প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে 2018 সালের যে প্রজ্ঞাপন, যার মাধ্যমে এই যে কোঠা পদ্ধতি সেটাকে বাতিল করা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে। তখনও পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। বাতিলের খবর পেয়েই কিন্তু রাষ্ট্রপক্ষ যখন রায়টি আসলো, পূর্ণাঙ্গ রায়টি আসলো না, তখনই কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করেছেন। চেম্বার জাজ আদালত আপিলে কোনো স্থিতি অবস্থা দেননি। তার বিবেচনায় যে যেহেতু পূর্ণাঙ্গ রায়টি তখনও প্রকাশিত হয়নি, ফলে কোন বিষয়ের উপর স্থগিতাদেশটা আসবে। পরবর্তীতে কিন্তু যখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে গেল, তখন আপিল বিভাগ স্থিতি অবস্থা দিয়েছেন। অর্থাৎ এই যে রায়টি, সেটি কিন্তু আর কার্যকর থাকছে না। তার মানে 2018 যে প্রজ্ঞাপনটি, সেটি অনুযায়ী কিন্তু এই অন্তর্বর্তীকালীন সময়টা যতক্ষণ পর্যন্ত আপিল বিভাগে এটি নিষ্পত্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত থাকছে। এখন আপিল বিভাগ হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত এবং সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু ন্যায় বিচারের স্বার্থে আপিল বিভাগ যে কোনো ধরনের আদেশ প্রদান করতে পারেন। হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায়, যেখানে মূলত এই 18 প্রজ্ঞাপনটিকে বাতিল করে বলা হচ্ছে কোঠা পদ্ধতি থাকবে, তার যৌক্তিক সংস্করণের যে ব্যবস্থা, সেটি কিন্তু বলা হচ্ছে যে নির্বাহী বিভাগ চাইলেই করতে পারবেন। অর্থাৎ এখানে সরকারের উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তবুও সরকার কিন্তু এইটার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়েছে, যাতে করে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে একটি পূর্ণাঙ্গ নির্দেশনা আসে। কেননা যেটি আগেও বলেছি, সম্পূর্ণ ন্যায় বিচারের স্বার্থে আপিল বিভাগ কিন্তু যে কোনো রকমের আদেশ নির্দেশ প্রদান করতে পারেন। এখন যে ছাত্ররা অধিকারের কথা বলছে, তারা বিপরীতে গিয়ে আদালতের এই সময়টুকুর জন্য তারা ধৈর্য ধরতে পারছে না। এবং সেটি স্যার এবং সবাই, যেটা আমরা আজকের আলোচনায় উঠে আসলো, যে প্রথম দিকে এটি খুবই যৌক্তিক একটা পর্যায়ে ছিল, কিন্তু পরবর্তীতে তারা ভায়োলেন্সের দিকে চলে গেল এবং তারা একেবারেই কান নিয়েছে চিলে বলেই চিলের পেছনে ছুটতে থাকলো। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, সেটি অনুধাবন না করে ছাত্ররা কিন্তু তার অপব্যাখ্যার মাধ্যমে তারা যেটি বলল, সেটি শুধু আমার মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করে না, আমার রাষ্ট্র ব্যবস্থাকে কিন্তু আঘাত করে। আর আমার রাষ্ট্র তো আসলে শহীদের রক্তের বিনিময়ে প্রাপ্ত, এবং সেইখানে তাদের রক্তের সাথে যারা আমাদের সাথে এই রক্তের সাথে যুদ্ধ করেছে, বলছে তাদের কথা আমি নাম না বলি, কিন্তু তারা তো একসময় ধরে 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 যাতে এই রাষ্ট্র স্বাধীন না হয় তার জন্য কাজ করেছে। আর আজকে তারা বলছে যে আমরা তাই হয়ে যাব। এরকম প্রেক্ষাপটে এই স্লোগানগুলো নিয়ে এসে সামনে এনে যারা মূলত এই চিন্তাটিকে ধারণ করে, তারাই কিন্তু এই স্লোগানগুলোকে সামনে নিয়ে এসেছে। ফলে তাদের রূপটা কিন্তু একেবারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এখন যে কারণে যে এই রায়ের ভিতরেই কিন্তু আছে যে মুক্তিযোদ্ধাদেরকে কেন ব্যাকওয়ার্ড সেকশন অফ পিপল বলা হচ্ছে, যে যেখানে সংবিধানে সমতার অধিকারের কথা চাকুরি ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা ব্যাকওয়ার্ড সেকশন অফ পিপল আছে, নারী আছে, প্রতিবন্ধী আছে, তাদের ক্ষেত্রে কোঠার ব্যবস্থা রাখা যাবে, তাহলে মুক্তিযোদ্ধারা কেন পড়বে? কারণ হচ্ছে যে 1975-এ যখন জাতির পিতাকে হত্যা করা হয়, তারপর থেকে এদেশের মানুষ যারা স্বাধীনতা এনেছে, তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা এই পরিচয়টি পর্যন্ত দিতে পারত না। এবং চাকুরি ক্ষেত্রে থেকে শুরু করে সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং এই বঞ্চনাই কিন্তু দীর্ঘ 21 বছরের বঞ্চনা তাদেরকে কিন্তু ব্যাকওয়ার্ড সেকশন অফ পিপলে পরিণত করেছে। সেখান থেকে যখন মুক্তিযোদ্ধাদেরকে সামনে আনার জন্য, এই রাষ্ট্রের জন্য তাদের অবদানকে স্বীকৃতি দেবার কথা বলা হয়েছে, তখনই কিন্তু হচ্ছে যে আবার তারা মাথাচাড়া দিয়েছে, এবং সেই শক্তি কিন্তু এটার পিছনে থেকে হচ্ছে যে এই অরাজকতার পরিস্থিতি তৈরি করেছে। তারা কিন্তু আদালতের রায়ের জন্য অপেক্ষা করেনি। আপনার কাছে আসবো, যদি আসলে রায় পর্যন্ত তারা অপেক্ষা করতো বা পড়তো বা বুঝতো, তাহলে হয়তো এই সংকটটি তৈরি হতো না, এই পরিস্থিতির তৈরি হতো। আমি স্যারের কাছে জানবো যে আসলে যে কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকেই তো আসলে শূন্য পদগুলো পূরণ করা হয়, এবং এর স্বাধীনতার কথাও কিন্তু হাইকোর্ট আসলে বলেছেন। মানে এটিও আসলে কেন শিক্ষার্থীদের কাছে আসলে কি ব্যাখ্যা করা হয়নি, নাকি তারা আসলে ব্যাখ্যা নিতে চায়নি? মানে এটি অস্পষ্টতা আসলে কেন থাকলো?
না, যেটা আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত বললেন, যে যে রায়টা এসেছে সেই রায়টাই যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে তো দেখা যায় যে সমস্যা আর থাকে না। যেটা আমি শুরুতে বলেছিলাম যে কোটা সংকট, কোটা নিয়ে যে ইস্যু তৈরি হয়েছে এটা এমন কোনো কঠিন বিষয় ছিল না, কিন্তু এই যে ছাত্র যে আন্দোলনকারী শিক্ষার্থীরা এরা এমনভাবে সরকারের উপরে চাপ সৃষ্টি করেছে, দেখেন যে সরকার অ্যাপিল করে ফেললো, রায় ঘোষণার আগেই কিন্তু অ্যাপিল হয়ে গেল, যে ওই যে আপনার 2018 করা সম্ভব 2018 সালের এটা বাতিল করা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ রায় আসার পরেই সাধারণত আমরা অ্যাপিলে যাই। কিন্তু সরকার কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি যে সহমর্মিতা আছে সেটা স্পষ্ট প্রমাণ যে সরকার সাথে সাথে অ্যাপিল করেছে। না হলে তো প্রথমেই আসলে এই দাবিগুলো আসলে মানা হতো না। কিন্তু এখন যা দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল যেটা বললেন, তো যে সুন্দর একটা রায় এসেছে সেটাতে সরকার কিন্তু যা কিছু করার ছেলে মেয়েদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যে সুযোগ ছিল, কিন্তু যেহেতু এটা এখন উচ্চতর বা অ্যাপিল ডিভিশনে বিচারাধীন আছে, তো সরকারের পক্ষে তো এখন কোনো কিছু করার সমীচীন হবে না। এবং এরা কি করছে, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে এসে সঙ্গে সঙ্গে 24 ঘন্টা আলটিমেটাম, সরকার জরুরিভাবে সংসদ আহ্বান করে সেখানে সিদ্ধান্ত নেওয়া, আইন করা, এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো একেবারেই আমাদের একটা যে আইনগত কাঠামো আছে তার পরিপন্থী। তো এই সমস্ত বিষয়গুলো একটু আস্তে ধীরে চিন্তা ভাবনা করে এগোনো দরকার। যেটা বুলবুল সাহেব বললেন একটু আগে, যে এরা আন্দোলন করছে ঠিকই আছে, আন্দোলন করার অধিকারও তাদের আছে, একটা গণতান্ত্রিক সমাজে শিক্ষার্থীরা আন্দোলন করবে, এটা তো আমরা সবসময় মেনে নেই। কিন্তু এই যে নেতৃত্বটা সংগঠিত একটা নেতৃত্ব থাকে না, এবং সেই কারণে এই যে হঠাৎ করে একটা দাবি তোলা, সেই দাবি নিয়ে এগিয়ে যাওয়া, এবং যে আমরা বলছিলাম যে শান্তিপূর্ণভাবেই করছে, কিন্তু শান্তিপূর্ণভাবে করতে গিয়ে পরবর্তীতে কি ঘটলো, মধ্যরাতে রাজাকারের সঙ্গে তাদের পরিচয় আপনার সংযুক্ত করেছে। রাজাকার কে? রাজাকার হচ্ছে হত্যাকারী, ধর্ষণকারী, লুণ্ঠনকারী, অগ্নিসংযোগকারী। 71-এর প্রজন্ম জানে যে রাজাকার শব্দটা কত ঘৃণিত, তো সেই রাজাকারের পরিচয় দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, হঠাৎ করে দেখা গেল যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন অঞ্চলে যে ক্যাম্পাসগুলো আছে, মধ্যরাতে তারা স্লোগান দিচ্ছে। তো এগুলো আমাদেরকে হার্ট করে। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেছি, 71 দেখেছি, বঙ্গবন্ধুর নেতৃত্ব দেখেছি, আমরা তো জানি যে কি অবস্থা করেছিল রাজাকাররা। এই 30 লক্ষ মানুষ হত্যার পেছনে এই রাজাকার বর্বর শব্দটি শুধু শব্দ না, যেটি আসলে অনেক, এটা চিন্তাই করা যায় না, যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে এই স্লোগান দিবে, যেটা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত মুক্তিযোদ্ধারা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সেই অস্তিত্ব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গণহত্যা শুরু হলো 25শে মার্চ রাতে। এই গণহত্যা 9 মাস চলে, গণহত্যাটার শেষ অধ্যায় রচিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14ই ডিসেম্বর 71-এ। তো সেই ক্যাম্পাসে এটা আমাদের শুনতে হবে, যদি একজনও এই স্লোগান দিয়ে থাকে, এটা কত বড় লজ্জার, দুঃখের, অপমানের। স্যার, আমরা আরও একটি বিরতির সময় হয়েছে, আমরা আসছি এখন প্রকাশে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। আমি বুলবুল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আপনি পেশাজীবী হিসেবে কর্ম কমিশনের সঙ্গেও আসলে জড়িত, কোটা আসলে বন্টন হয় কিভাবে? মেধার সঙ্গে এটির আসলে কোনো সামঞ্জস্য বা অসামঞ্জস্যপূর্ণ কোনো বিষয় আসলে আছে কিনা, যেটি শিক্ষার্থীরা বলার চেষ্টা করে এটি অসামঞ্জস্যপূর্ণ? আসলে আপনার মতামত জানতে চাই। মেধা এবং কোটার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার 3 লক্ষ, 3.5 লক্ষ, প্রায় 4 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষার্থী হয়েছে, তার মধ্যে ভর্তি হয়েছে মাত্র 6,000। এই 6,000-এর মধ্যে সবাই কিন্তু মেধার ভিত্তিতে ভর্তি হয়নি, এর মধ্যে কিন্তু কোটা আছে। আপনি বাংলাদেশ ব্যাংকের যে আইন আছে, সেই আইনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর করা হতে পারবে, সেখানে ব্যাংকের যারা ইনভেস্টার্স, বিনিয়োগকারী আছে, তাদের পরিবার পরিজনদের জন্য কোটা নির্ধারণ করা আছে। কাজে কোটার পদ্ধতি, যেটি ডক্টর সার্ভিস দিকে আগে বললেন, যে কোটার জায়গাটা সব জায়গায় দেওয়া আছে। এই বাংলাদেশের পাবলিক সার্ভিস টাকা আপনি যখন একটি ছেলে দরখাস্ত করে তখন কোনো কোটা নাই, যখন সে লিখিত পরীক্ষা দেয় তখন কোনো কোটা নাই,
যখন সে ভাইবা পরীক্ষা দেয় তখন কোনো কোটা নাই, ভাইবার মধ্যে যখন সিলেকশন হয়ে যায় কোটার প্রশ্নটা তখন আসে যে 30 জন ছেলে মেয়ে নেওয়া হবে, তার মধ্যে কিন্তু একটা 45% বা 50% এর মধ্যে যেটা আছে সাধারণ মেধা থেকে নিয়ে যাওয়া হয়। আর তখন দেখা হয় যে ওই যে ভর্তি মানে চাকরি করার সময় তিনি মুক্তিযুদ্ধের পোষ্য কিনা, মুক্তিযুদ্ধের পরিবারের সদস্য কিনা সেটা আছে। এটা মানে এবং কোন যেটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষে কিনা, নারী কিনা, এটা কিন্তু মানে ডেটাবেস থেকেই সার্ভে হয়ে আসে যে সে কোন অংশের প্রতিনিধিত্ব করে এবং ওই অনুযায়ী কোটাটা নির্ধারিত হয়। কিন্তু যে ছেলেটি চাকরি পেল কোটার মধ্যে দিয়ে সে কিন্তু অমেধাবী না, এটা কিন্তু পরিষ্কার। সে কিন্তু হ্যাঁ, অবশ্যই। লিখিত পরীক্ষা পাস করেছে, মৌখিক পরীক্ষা পাস করেছে, মৌখিক পরীক্ষা পাস করেছে। কাজে সে যে এরকম যদি কেউ ধারণা করে যে সব মেধাবীরা তারা চাকরি পাচ্ছে আর মুক্তিযোদ্ধার সন্তান বলে তাকে একটা মূর্খ, সে অবশ্যই না। লেখাপড়া জানে না, ফেল করা একটা ছেলে তাকে দেওয়া হচ্ছে, তা কিন্তু না। কিন্তু ওইখানে একটা কনফিউশন আছে। আমি আগের এখন প্রশ্ন প্রসঙ্গে হচ্ছে যে আমি আগের প্রসঙ্গে একটু আসতে চাই যে সম্ভবত লাইনটি কেটে গেছে। আমি স্যারের কাছে একটু আসতে চাই যে আজকে আমরা দেখেছি যে একজন ছাত্র যে নিহত হয়েছে চট্টগ্রামে, আমরা পরবর্তীতে তার ফেসবুকে গিয়ে দেখেছি যে সে ছাত্র দলের কর্মী। এটি কিন্তু একটা প্রমাণ যে অন্যরা আসলে এটির সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং আসলে যেভাবে অগ্নিসংযোগ হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে, এটি আসলে এই শিক্ষার্থীদের পক্ষে এমন অগ্নিসংযোগ বা ঘটনা মানে সম্ভব না আর কি। মানে এটি আসলে আরো কত দূর যেতে পারে বা এটি এখনই থামানোর আসলে কি উপায় বলে? না, সেটাই তো আমি বলছিলাম একটু আগে, যে আন্দোলন যখন হয় একেবারে যারা কোনো সাধারণ বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র থাকে যারা বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, তারা আছে। আবার বহু ছাত্রছাত্রী আছে যারা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নয়। তো তারা হয়তো এই আন্দোলনটাকে শুরু করেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, একেবারে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, তারা এমনভাবে কথা বলছে যে মনে হচ্ছে যে এই আন্দোলন হচ্ছে শুধুমাত্র কোটার জন্য না, এটা অন্যান্য আরও 10টাই এজেন্ডা নিয়ে তারা নামার জন্য তাদেরকে ইন্ধন দিচ্ছে। তো তাতে করে এটা এখন খুব প্রমাণ হয়ে যাবে যে অন্যান্য রাজনৈতিক দলের, এমনকি রাজশাহী ইউনিভার্সিটিতে আজকে যা ঘটেছে, এই আগুন দেওয়া, দেওয়া, এগুলি কারা করেছে? এরা সাধারণ ছাত্র না, এরা বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত এবং তারা এই আন্দোলনের মাঝখান দিয়ে কিছু স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু এই আন্দোলন শুরু হওয়ার সময়ে কিন্তু ঘটনাগুলো ঘটে যায় না, একটি দীর্ঘ সময় পরে, যেমন এই যে 15 দিনের মধ্যে 13 দিন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ না, এটাই স্বাভাবিক। একটা আন্দোলন শুরু হলে সঙ্গে সঙ্গে তো আন্দোলনটা দানা বেঁধে ওঠে না। আন্দোলনটা যখন দানা বেঁধে উঠে, তারা যখন আন্দোলন নিয়ে গিয়ে চলেছে, তখনই পেছন থেকে সাবোটাজ করা, বিভিন্ন রকমভাবে তাদের স্বার্থে এটাকে নিয়ে যাওয়া, এটাকে বিপথে নিয়ে যাওয়া, এটা কোটা নিয়ে আন্দোলন করছে। এখানে অন্যান্য জিনিস আসার প্রয়োজনটা কি আছে? কিন্তু অন্যান্য রাজনৈতিক দল, এমনকি রাজনৈতিক দলের উচ্চ পর্যায় থেকে নানা কথা বলা হচ্ছে, যেগুলো গণমাধ্যমে আমরা প্রতিদিন দেখছি। তো এইভাবেই যারা আন্দোলন করে, যারা নেতৃত্ব দেয়, তাদের সবসময় সতর্ক থাকা উচিত যে আমাদের আন্দোলনটা, আমাদের যে এজেন্ডা, আমাদের যে লক্ষ্য, সেটার মধ্যে আমরা রাখি। ওটা না থাকলে কিন্তু বরং কিন্তু যখন রাজনৈতিক ট্যাগ পড়ে যায় তখন কিন্তু আগের সেই শক্তিও থাকে না, আর তাদের বিশ্বাসযোগ্যতাও তারা হারিয়ে ফেলে। সাধারণ মানুষ যখন দেখে যে এরা তো আরও 10টা এজেন্ডা নিয়ে নামছে এখন, তো সেটার তো সুযোগ থাকার কথা না। এবং সাধারণ ছাত্র যারা এই আন্দোলনের সঙ্গে থাকে শুরুতে, তারাও তখন কিন্তু হতাশ হয়ে যায়, তারাও তখন আন্দোলন থেকে দূরে সরে যায়। তো আমার মনে হয় যে এখানে যারা নেতৃত্ব দিচ্ছিল, তাদের এখানে আরও বেশি সতর্কভাবে চলতে হবে। স্যার, আসবো, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই উদ্ভূত পরিস্থিতি যখন হয় যে কোনো আন্দোলন ঘিরে বা যে কোনো সময়ে, এই সময় তো কোর্ট বন্ধও থাকতে পারে, নানান ধরনের ঘটনা ঘটে, কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিকে আসলে আদালত আমলে নিতে পারে কিনা, আইন আসলে কি বলে? দেখুন, আদালত তো আসলে রাষ্ট্রেরই হচ্ছে সংবিধান সৃষ্ট প্রতিষ্ঠান, সুতরাং রাষ্ট্রের স্বার্থে আদালত নিশ্চয়ই ন্যায় বিচারের জন্য যা যা করার দরকার তাই করে থাকেন। সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় যদি আইন অনুযায়ী নেওয়া যায়, নিশ্চয়ই আদালতও সেই আইন অনুযায়ী হচ্ছে চলবেন। কিন্তু প্রথমত হচ্ছে যে আইন অনুযায়ী এবং কেবলমাত্র আইন অনুযায়ী আদালত চলে থাকেন। এখন সেক্ষেত্রে আপিল বিভাগের কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আছে, সংবিধানেই বলা হচ্ছে যে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যা যা করা দরকার তাই কিন্তু আপিল বিভাগ করতে পারেন। ফলে এই যে মামলাটি আজকে, সেই মামলাটির বিষয়ে আপিল বিভাগ প্রয়োজনীয় যে কোনো আদেশই কিন্তু প্রদান করতে পারবেন
এবং আমরা কিন্তু সেটারই অপেক্ষায় আছি যে আপিল বিভাগ থেকে কি হয়, কারণ হাইকোর্ট বিভাগের একটা রায় আমরা পেয়ে গেছি। আপিল বিভাগ তো সর্বোচ্চ আদালত, তাদের অভিজ্ঞতার জায়গাটাও কিন্তু সর্বোচ্চ, সুতরাং সেখান থেকে নিশ্চয়ই আমাদের একেবারে ক্রিম যেটা আছে সেটাই পাওয়া যাবে। এখন ছাত্ররা তো এই বিষয়টির জন্য তাদের মাননীয় প্রধান বিচারপতিও ইতিপূর্বে বলেছিলেন যে আপনারা আসেন, আপনারা আদালতে আপনাদের বক্তব্য উপস্থাপন করেন, সেটির কিন্তু সুযোগ ছিল বা এখনো আছে। ফলে এই যে একটা সমস্যা কোটা পদ্ধতি নিয়ে আজকে এই উদ্ভূত পরিস্থিতিতে আদালত দেখবেন, বিবেচনা করবেন এবং সেই অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় আদেশ প্রদান করবেন, আর তার মাধ্যমেই কিন্তু আসলে সমাধানটা আসতে পারে। কিন্তু আদালতও যে তাদেরকে বলেছে, তারাও আসলে কনস্ট্রাকটিভ না হওয়ার কারণে কিন্তু সেইভাবে আসলে সাড়া দিতে পারে। হ্যাঁ, নিশ্চিতভাবে তাই। এবং ইতোমধ্যে কিন্তু পক্ষভুক্ত তারা হয়েছেন, তাদের আইনজীবী কিন্তু ইতোমধ্যে ওখানে কাজ করছেন এবং শুধু তাই না, যুক্ত হয়েছেন। শুধু তাই নয় স্যার, আমি যেটা বলতে চাচ্ছি যে যেহেতু বারের যে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, সেখানে রাজনীতির বিষয় আছে, আদালতে কোনো রাজনীতির বিষয় নেই। সেখানে বার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, সভাপতি তিনি কিন্তু জানি আমরা তার রাজনৈতিক মতাদর্শ কি, তিনি কিন্তু আজকে বলেছেন যে এই কোটা আন্দোলনকারী যারা আছেন তাদেরকে আইনি সহায়তা প্রদান করা হবে। সুতরাং তারা তো তার মাধ্যমেও কিন্তু তাদের যে বক্তব্যগুলো আছে আদালতে সেটি তারা উপস্থাপন করতে পারেন। ফলে আদালত সব কিছুকেই ধারণ করতে পারেন, সব মতামতকে ধারণ করতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু আদালত ন্যায় বিচার করতে পারেন। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। স্যারের কাছে জানতে চাই যে আন্দোলনের আরও দুটি দিক যদি আমরা বলি, যে যাদের আন্দোলন তাদের বাইরে কিন্তু আমরা দেখলাম সারা দেশে স্কুল কলেজের শিক্ষার্থীরা আসলে এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে, যদি আসলে কোটার বিষয়টি তাদের সামনে এখন আসেইনি। আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসলে বলছে যে আমরা ছবিতে বা গণমাধ্যমে যাদের দেখতে পাচ্ছি তাদেরকে আসলে ছাত্র হিসেবেও মনে হয়নি। মানে এই দুটোকে আসলে আপনি কিভাবে দেখছেন? আন্দোলন তো আসলে মাঝখানে আছে, এটি তো আসলে অন্য পাশ থেকে আসলে যুক্ত হওয়ার চেষ্টা করছে। এই দুটির ব্যাখ্যা কি স্যার? ব্যাখ্যা আমার যেটা মনে হয় যে এটা অতীতেও দেখা গেছে যে শিক্ষার্থীরা যদি কোনো জায়গায় আক্রমণের শিকার হয়, শিক্ষার্থীর উপরে কোনো আক্রমণ হয়, তখন দেখা যায় অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এটার সঙ্গে যুক্ত হয়, একটা সংহতি প্রকাশ করে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক যে আন্দোলন, এটা কিন্তু এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে, আমরা কলেজগুলোতে, মানে এটিকে আপনি পজিটিভ ভাবে দেখছেন? এটা ঘটে, এটা স্টুডেন্টদের মধ্যে যে আপনার একটা সংহতির বিষয় আছে, সেটা আমরা পরিবারিতে আসলে শিক্ষার্থী আছে, প্রতিটা পরিবারে আছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুল যদি বলেন, সবাই তো শিক্ষার্থী, সবাই তো ছাত্র বা ছাত্রী, অতএব সেখানে এটা ঘটতে পারে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে কর্তৃপক্ষের যে মাইকিং, প্রক্টোরিয়াল বডি যে মাইকিং করেছে, সেখানে বারবার বলছিল যে বহিরাগত যারা আছে তারা যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে চলে যায়। এমনকি আমি পত্রপত্রিকা দেখলাম যে প্রভোস্ট কমিটির যে সভা হয়েছিল গতকালকে, সেখানেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হল প্রশাসন এটা নিশ্চিত করবে যে হলে যেন রাতে কোনো বহিরাগত না থাকে। তা আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা কোনো ছাত্র সংগঠনের হতে পারে, ছাত্র সংগঠনের বাইরে হতে পারে, তাদের মধ্যে কিন্তু একটা বন্ধুত্বের পরিবেশ কাজ করে। কিন্তু বহিরাগত যদি আসে, সেটা কোন পক্ষ থেকে আসে, তারা সেই বহিরাগতকে কিভাবে ব্যবহার করে, সেগুলো এখন দেখার ব্যাপার আছে। হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা দেখবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা দেখবেন, কিন্তু এই বহিরাগত আসার কারণেই এই সমস্যাগুলো আরো জটিল আকার ধারণ করে। এটা আমি অতীত দেখেছি। কিন্তু স্যার, শিক্ষার্থীরাও কিন্তু একটি বিষয় বারবার বলছে যে তাদের ওপর যখন কেউ চড়াও হয়েছে, সে যেই হোক না কেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরের বা বাইরের, তখন যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে তারা কাছে পাননি। মানে এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? সেটা যেহেতু আমি এখন অবসরপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে, তো আমি একেবারে ডিটেলস জানি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারি। সংবাদে দেখলাম যে প্রক্টর থেকে শুরু করে অনেক শিক্ষক পর্যন্ত, গতকালকে কিন্তু এরকম ছিল যে আজকে আমি প্রশ্ন করার চেষ্টা করছিলাম যে আপনারা কেন এখন, আজকে গণমাধ্যমে দেখেছি যে সহকারী প্রক্টর একজন, সেও কিন্তু
আক্রমণের শিকার হয়েছি আজকে 5 জনের এমন ঘটনা কেন্দ্রীয় আমরা শহীদ দেখেছি। মিনারের কাছে। তো এই যে এই ধরনের ঘটনা, এটা কি এটি এমনও হতে পারে যে তারা থামাতে গিয়েও অনেকে থামাতে গিয়ে হতে পারে, আর বহিরাগত যারা তারা তো শিক্ষকরা তো ছাত্রদের সাথে আছেন। আর বহিরাগতরা তো চিনবে না, হচ্ছে না, অতএব কার উপর আক্রমণ করছে এটা তো বোঝা যায় না। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর তিনিও আক্রমণের শিকার হলেন। তো বহিরাগত কিভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলো সেটা দেখার বিষয় আছে, এবং আমার ধারণা যে কর্তৃপক্ষ এই বিষয়গুলো দেখবেন। বহিরাগতদের কারণেই নানা ধরনের জটিলতা বিভিন্ন সময় সৃষ্টি হয়, আজকেও সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। আমি আপনার কাছে জানবো যে আসলে এই যে 18 সালের যে সমস্যার সমাধান হয়েছিল, মানে বলা যায় যে কোটা বিষয়টি আসলে মানুষের মাথায় ছিল না যে সে সমস্যার সমাধান হয়ে গেছে, নতুন করে আবার এই সমস্যার মানে জটটি সৃষ্টি হলো। পূর্ণ রায় না পড়ার কথা আপনি বলছেন, যেখানে সমাধান ওখানে লিখাই আছে। এটি যদি আবারও সমাধান করা হয় সেটি কি আসলে আগের ফরম্যাটে আসলে আসবে কিনা? 18 সালের সমাধানটাও কিন্তু যেহেতু আন্দোলনের প্রেক্ষিতে হয়েছিল, সেই সময় হয়তো যেটি সরকারের তরফ থেকে বলা হয়েছিল, যেটি হয়তো মানে সঠিকভাবে বিবেচনা করবার মতো কিন্তু পরিস্থিতিও হয়তো ছিল না, এবং সেক্ষেত্রে আদালতে এই বিষয়টি চ্যালেঞ্জ হয়েছে। এখন এইটি তো হতেই পারে, আদালতের যেমন এক পক্ষ বলছে আমাদের অধিকার আছে, অপর পক্ষ যারা তাদেরও তো অধিকার আছে। সুতরাং অধিকার বলবৎ করবার জন্য আদালতে এক পক্ষ যেতেই পারে, যার কাছে যিনি সংক্ষুব্ধ মনে করবেন। এক্ষেত্রে আদালত একটি সিদ্ধান্ত দিয়েছেন, তারপরেও তো আপিল বিভাগ আছে, সর্বোচ্চ আদালত, সেখান থেকে সিদ্ধান্ত আসবে। সুতরাং নিশ্চিতভাবে এখন আপিল বিভাগ থেকে যে সিদ্ধান্তটি আসবে সব কিছু বিবেচনা করে নিশ্চয়ই একটা সুন্দর সমাধান, যেটি আমরা আজকে যে পথটি খুঁজছি যে সমাধান কোথায়, সেই সমাধানের পথ আমি বলবো যে সেটি আপিল বিভাগ, এবং আপিল বিভাগ নিশ্চয়ই সেই সমাধানটি দেবেন। স্যার, সেই সমাধান আসার আগে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে অনেকগুলো পক্ষ তৈরি হয়েছে, যেমন সাধারণ শিক্ষার্থী, এখানে ছাত্রলীগ আছে, বা অন্যান্য বহিরাগত লোকজন আসলে আছে, বা একই সঙ্গে রাষ্ট্র নানান পথ আসলে খুঁজছে আর কি। মানে এই সবার দায়িত্বশীল ভূমিকাটা আসলে কার কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? বহিরাগত তো আসলে এর প্রসঙ্গের ভেতরে না, বহিরাগত এর মধ্যে নাই। এখানে আমার মনে হয় যে যারা আন্দোলন করছে তারা একটা পক্ষ, আর তারা যার কাছে দাবি করছে সেটা হচ্ছে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা আছে। মূলত দুটি পক্ষই আসলে। কিন্তু আমরা জানি যে এটা আদালতে থাকার কারণে একটা সীমাবদ্ধতা এখানে আছে। তো আমার মনে হয় সরকারের পক্ষ থেকে যদি একটা সংলাপের আয়োজন করা যায়, সংলাপ বলতে আমি এটা বলছি না যে আনুষ্ঠানিকভাবে কিছু, কারণ যেহেতু এটা আদালতের বিচারাধীন, অতএব এখানে হয়তো আনুষ্ঠানিকভাবে কিছু করা একটা বাধা আছে। কিন্তু অনানুষ্ঠানিকভাবে একটা সমস্যা দেখা দিলে সেটা সমাধানের জন্য নানাভাবেই সেটা করা যায়। অনানুষ্ঠানিকভাবে এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, তারাও এক ধরনের একটা আপনার মিডিয়েশন করা, যে কি বলতে চায় তারা, তাদের বিষয়গুলো শোনা এবং তাদেরকে বোঝানো যে আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল যে আইনগত বিষয়গুলো বললেন, এগুলো তো আমারও অনেক জানা নাই, কারণ আমিও তো আইনের বিষয় নিয়ে অত বেশি অবহিত নই। কিন্তু এই ছাত্রছাত্রী তরুণ প্রজন্ম তো এগুলো অনেকেই হয়তো জানে না, যার জন্য জরুরিভাবে জাতীয় সংসদের অধিবেশন ডাকো, 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিতে হবে, এই যে কথাগুলো এসেছে, হ্যাঁ, এগুলো বোঝা যাচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে তাদের এটা আসলে বয়সও একটি বিষয়, এই বয়সে আসলে কতটুকু বোঝার ব্যাপার আছে। যে এদিকে তবে স্যার, যেই সংলাপ সেটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যেভাবেই হোক না বিভিন্ন কেন, ক্ষেত্রে অভিভাবক থাকে, তো সেই অভিভাবকদের দায়িত্ব অভিভাবকরা পালন করবেন, সেটা আমরা প্রত্যাশা কিন্তু স্যার সংলাপটা আপনি যেভাবেই বলছেন, মানে সেটি কত দ্রুত হওয়া উচিত? এখন তো মানে 1 ঘন্টা মানে আসলে ভয়ের। না, আমার মনে হয় যে খুব দ্রুতই এটা হওয়া উচিত। অন্তত পক্ষে তাদেরকে বলা, সার্বিক বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা। আর যেটা আমরা শুনলাম যে 7 আগস্টের যেটা, সেটা যদি এগিয়ে আনার কোনো সুযোগ থাকে তো সেটাও দেখা যেতে পারে। সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই সেই বিষয়ে চিন্তাভাবনা করবে। আমার ধারণা যে সরকার প্রতিটি মুহূর্ত তারা অবজার্ভ করছেন, মনিটর করছেন। আমার ধারণা যে সমস্যা অচিরেই সমাধানের দিকে যাবে, কারণ এই সমস্যা নিয়ে তো আর বেশি এগোনো যায় না, সমাধানই করতে হবে। এবং সরকার সবসময় সমাধানের জন্য 2018 সালের পরিপত্রের কথা যদি আমরা লক্ষ্য করি, যে তাদের দাবি ছিল সংস্কার করা, সরকার তো পুরোপুরি বাদই দিয়ে দিল। তো তাতে তো তাদের যে দাবি যেটা চেয়েছিল তার থেকে বেশি তারা পেয়েছিল। তাই এবারও আমার ধারণা যে সেরকম একটা সিদ্ধান্ত আসবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা পুরো 1 ঘন্টা জুড়ে চেষ্টা করলাম সমাধান আসলে কোথায়, সেই অনেকগুলো পথ নিয়ে আমরা আলোচনা করেছি। সরকার নিশ্চয়ই এই সবগুলো পথ নিয়ে ভাবছে, এবং সবথেকে ভালো বিকল্প অবশ্যই বাতলে দেবে, এবং আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা শান্তিপূর্ণ সমাধানে পৌঁছে যাব, সেই প্রত্যাশায় শুভরাত্রি।